তো অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন পড়তে গেলে আমরা প্রথমে জানবো যে পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থবিদ্যায় প্রধান প্রধান কণা কোনগুলি। পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থবিদ্যা অর্থাৎ পদার্থ তৈরি হয় কি কি কণা দিয়ে, সেটা নিয়ে এই ফিজিক্সের এই ব্রাঞ্চটা ডিল করে। তো এখানে পার্টিকেল সম্বন্ধে আমাদের সাধারণ যে ধারণা, সেই ধারণাটা আগেই বদলে নিতে হবে। কারণ পার্টিকেল মানে আমরা যেটা জানি তার শুধু ভর থাকে, ফিজিক্সের ক্ষেত্রে এটার অর্থটা অনেকটাই আলাদা। ফিজিক্সে বলা হয় পার্টিকেল ইজ এনিথিং অ্যান এন্টিটি দ্যাট হ্যাজ এ মাস অর এনার্জি অর বোথ। তাহলে পার্টিকেল মানে তার ভর থাকতে পারে, অথবা তার মধ্যে কিছুটা শুধু শক্তি থাকতে পারে, এবং ভর নেই শুধু শক্তি আছে, এরকম হতে পারে। আবার দুটোই থাকতে পারে। শুধু শক্তি আছে কোনো ভর নেই, এরকম উদাহরণ হচ্ছে ধরো ফোটন, ফোটন কণা। এটা একটা কণা বলি আমরা। তো ফোটন কণার মধ্যে কিন্তু খালি এনার্জি আছে, এর ভর নেই, তবু এটাকে কণা বলা যায়। পদার্থবিদ্যার ভাষায় এরকম জিনিসকেও কণা বলে। তো যত ধরনের পার্টিকেল বা কণা রয়েছে সেগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। পার্টিকেল বা কণা, এদেরকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করে থাকি। একদল পার্টিকেল তারা বস্তুর ভর সৃষ্টি করে, অর্থাৎ ভর উৎপন্নকারী পার্টিকেল। কিছু পার্টিকেল আছে কি বললাম, যারা বস্তুর ভর সৃষ্টি করে, মানে এই পার্টিকেল গুলো কণা দ্বারা একত্রিত হয়ে বস্তুর ভর তৈরি হয়। এই ধরনের পার্টিকেল বা কণাগুলোকে আমরা বলি ফার্মিয়ন। আর এক ধরনের কিছু পার্টিকেল বা কণা আছে যারা বল সৃষ্টি করে। বিভিন্ন কণার মধ্যে যে বল, এই যে গ্রাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে যে স্ট্রং ফোর্স বা শক্তিশালী বল, এই বল সৃষ্টি করে যে কণাগুলো তাদের বলা হয় বোসন। পল ডিরাক, একজন নোবেল লরিয়েট, নোবেল প্রাপক বিজ্ঞানী, উনি আমাদের সত্যেন্দ্রনাথ বোসের নামে এই নামাঙ্কন করেছিলেন। মানে সত্যেন্দ্রনাথ বোস প্রথম এই ধরনের পার্টিকেলের কথা বলেন যে কণা দ্বারা বল সৃষ্টির ব্যাপারটা, তার আগে মানুষের এ ব্যাপারে ধারণা ছিল। তো ওই যে ফার্মায়ন যেগুলো, এগুলো আবার দুটো প্রধান টাইপসের হতে পারে। যারা ভর সৃষ্টি করে তাদের আমরা বলছি ফার্মায়ন। ফার্মিয়ন গুলো দুই ধরনের হয়। একদল ফার্মিয়ন আছে যারা প্রকৃতিতে একা একা অবস্থান করে, অর্থাৎ সিঙ্গেল এন্টিটি হিসেবে থাকে, তারা কখনো গ্রুপ ফর্ম করে না, তারা কখনো যুক্ত হয় না পরস্পর, অর্থাৎ একক ভাবে অবস্থান করে, একক কণা হিসেবে অবস্থান। আর একদল ফার্মায়ন আছে যাদের আবার কখনো একক অবস্থান বলে কিছুই হয় না, মানে সবসময়ই সংঘবদ্ধ অবস্থায় পাওয়া যায়, সংঘবদ্ধ বা গ্রুপ অবস্থায় পাওয়া যায়। তো যেসব ফার্মিয়ন একক কণা হিসেবে পাওয়া যায় তাদের আমরা বলি লেপটন। আর যেসব ফার্মিয়ন সবসময় সংঘবদ্ধ কণা হিসেবে থাকে, আলাদা করে কখনোই পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি কোয়ার্ক। এবার এই যে লেপটন, এগুলো মূলত 6 প্রকারের হয়। ইলেকট্রন, মিউন আর টাও কণা বলে এক ধরনের কণা হয়, এর হচ্ছে লেপটন। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রত্যেকের চার্জ আছে এবং চার্জের পরিমাণ -1 একক। এরা সবাই আহিত কণা। ইলেকট্রনের চার্জ -1 একক। এখানে 1 একক বলতে ই পরিমাণ চার্জকে বোঝানো হচ্ছে। ইর মান হচ্ছে সেই 1.6 × 10⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের যা আধান সেটা। এদের -1 পরিমাণ চার্জ থাকে। আর এদের প্রত্যেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে নিউট্রিনো আছে। যেমন ইলেকট্রনের মতনই পুরোপুরি, শুধু চার্জ নেই, এরকম কণাটাকে বলে ই নিউট্রিনো বা ইলেকট্রন নিউট্রিনো। মিউন কণার মতনই কিন্তু চার্জ নেই, তার নাম এম নিউট্রিনো বা মিউন নিউট্রিনো। আর টাও পার্টিকেলের মতনই কিন্তু তার চার্জ নেই, টাও পার্টিকেলের চার্জ আছে, চার্জ নেই। এই ধরনের কণাগুলোকে বলা হয় টাও নিউট্রিনো।
এদের কারো চার্জ নেই, এরা সবাই চার্জলেস, মানে এদের সবার চার্জ হচ্ছে শূন্য। এ হচ্ছে 6 ধরনের লেপটন। আর কোয়ার্ক কণা বা সংঘবদ্ধ কণা যারা সবসময় পরস্পর যুক্ত হয়ে অবস্থান করে, সেও 6 রকম হয়। আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, টপ কোয়ার্ক। এই 3 ধরনের কোয়ার্ক গুলো চার্জ হচ্ছে +2/3 করে হয়, অর্থাৎ 2e/3 বলা যেতে পারে। এদের চার্জ সবসময় ফ্র্যাকশনাল হয়, ভগ্নাংশে থাকে। আর 3 ধরনের কোয়ার্ক হচ্ছে ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক আর বটম কোয়ার্ক। এগুলোর আধান -1/3 করে হয়ে থাকে, -1/3 একক করে এদের আধান। এই হচ্ছে 6 রকমের কোয়ার্ক। তাহলে এই কণাগুলো দিয়ে এই যে এই ফার্মিয়ন যেগুলো লিখেছি, মানে যত রকম লেপটনের নাম লিখেছি, যত রকম কোয়ার্ক নাম লিখেছি, এইগুলো দিয়ে যত আদি পারমাণবিক কণা সব সৃষ্টি হয়েছে। পরমাণুর মধ্যে এগুলোই খুঁজলে পাওয়া যাবে। এবার এগুলো যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অন্যান্য কণা উৎপন্ন করতে, সেগুলোর কথা আসছি। বোসনের তো একটু উদাহরণ দেওয়া যাক। বোসন মানে কি? যে কণাগুলো বিভিন্ন ধরনের বল সৃষ্টিতে সাহায্য করে। যেমন ধরো এই যে এক ধরনের বোসন আছে, ধরো জেড বোসন। এরা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসরণে সাহায্য করে। আলফা বিটা গামা যে রেডিয়েশন হয় তেজস্ক্রিয় পরমাণু থেকে, এ সাহায্য করে। গ্লুয়ন নামক যে বল, ঠিক আছে, এরা হচ্ছে নিউক্লিয় বল সৃষ্টিতে সাহায্য করে। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন গুলো যে আবদ্ধ হয়ে থাকে শক্তিশালী বলের দ্বারা, এরা সেটাতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ফোটন। ফোটন হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল সৃষ্টি করতে সাহায্য করে। এরকম আর কি, এক একটা কণা, এই এক একটা বোসন এক একটা ধরনের বল তৈরিতে সাহায্য করে, সৃষ্টি করতে সাহায্য। ঠিক আছে, তাহলে জেড বোসন আরো অনেক প্রকার হয়। ডব্লিউ বোসন আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের বোসন আছে। জেড বোসন, ডব্লিউ বোসন, গ্লুয়ন, ফোটন, এগুলো সব হচ্ছে এমন কণা যাদের কোনো ভর টর নেই, এরা বিভিন্ন বল সৃষ্টিতে সাহায্য। এবারে যে কোয়ার্ক গুলো তো সংঘবদ্ধ আকারে পাওয়া যায় বললাম, তা সেই সংঘবদ্ধ রূপগুলোকে কি বলে? তাহলে এই যে কোয়ার্ক গুলোর কথা লিখেছি এখানে এতগুলো, এইগুলো যখন সংঘবদ্ধ হবে তখন কথা কি বললেন, এরা এক একজন বল সৃষ্টি করতে সাহায্য করে, কিন্তু এদের কি একটা নেই বললেন? ভর নেই, ভরবিহীন এরা। আচ্ছা আচ্ছা। বোসন মানে এগুলোর ভর গণনা করা যায় না। নেই বলতে অনেক ক্ষেত্রে এমন হয় যে ভর থাকতে পারে কিন্তু গণনা করা যায় না, এরকম হয়। তাই সাধারণভাবে আমরা বলি ওদের ভর নেই, ভরবিহীন। তো এই যে কোয়ার্ক কণাগুলো, এরা আবার সংঘবদ্ধ হতে পারে, ওই কম্পোজিট পার্টিকেল তৈরি করে, কম্পোজিট কণা বা যুগ্ম কণা। ওইগুলোকে আমরা বলি হ্যাড্রন। কোয়ার্ক তো সংঘবদ্ধ কণা, তা সংঘবদ্ধ হলে কি হয়, অর্থাৎ কোয়ার্ক গুলো সংঘবদ্ধ রূপ, তাদেরকে বলা হয় হ্যাড্রন। এই হ্যাড্রন আবার 2 ধরনের হতে পারে। কোয়ার্ক গুলো যদি জোড়ায় জোড়ায় যুক্ত হয়, মানে 2, 4, 6টা এরকম ইভেন নাম্বারে বা জোড় সংখ্যায় যদি যুক্ত হয়, জোড় সংখ্যক কোয়ার্ক দিয়ে তৈরি যে হ্যাড্রন কণাগুলো, তাদেরকে বলা হয় মেসন। যেমন পাই মেসন বা পায়ন, এগুলো উদাহরণ মেসন কণিকার। মেসন কণিকা আবার অনেক রকম হয়। তারপরে ক্যাপা মেসন বা ক্যাওন, কেউন বলে অনেকে। আর বিজোড় সংখ্যক হ্যাড্রন, বিজোড় সংখ্যক কোয়ার্ক যুক্ত হয়ে যে হ্যাড্রন গুলো তৈরি করে, তাদেরকে আমরা বলি ব্যারিয়ন। এই ব্যারিয়নের উদাহরণ হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন 2টো আপ কোয়ার্কের চিহ্ন এরকম আপ দিয়ে দেখানো হয়, আর একখানা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি হয়। whereas নিউট্রন ঠিক উল্টো, একখানা আপ কোয়ার্ক আর 2খানা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি হয়। এ হচ্ছে যত সাব অ্যাটমিক পার্টিকেল আছে, সেই সাব অ্যাটমিক পার্টিকেল গুলোর একটা সামারি। তাহলে যদি বলা হয় যে প্রোটন বা নিউট্রন কি দিয়ে গঠিত,
কোয়ার্ক দ্বারা গঠিত। ইলেকট্রন গুলো কোন জাতীয় কণা? একক অবস্থায় থাকে, তাই লেপটন। প্রোটন, গ্লুয়ন এগুলো কি জাতীয় কণা? এগুলো সব হচ্ছে বোসন। এখানে একটা স্টার মার্ক পয়েন্ট উল্লেখ করবার আছে, সেটা হচ্ছে নিউজ পেপার হয়তো পড়ে থাকবে যে সুইজারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স এই তিনটে দেশ তাদের কমন বর্ডার শেয়ার করে মাটির তলায় আন্ডারগ্রাউন্ড একটা ল্যাবরেটরি ফেসিলিটি আছে, সার্ন বলে সংক্ষেপে। আমাদের ইন্ডিয়ান অনেক সায়েন্টিস্ট ওখানে কাজ করেন। ওখানে একটা ইকুইপমেন্ট আছে যার নাম লার্জ হ্যাড্রন কোলাইডার। অর্থাৎ এই হ্যাড্রন পার্টিকেল গুলোর মধ্যে পরস্পর সংঘর্ষ ঘটিয়ে সেগুলো চূর্ণ বিচূর্ণ করে তার উপাদান কি কি আছে সেগুলো দেখা হয়, এবং সেখান থেকে অনেক তথ্য পাওয়া গেছে এইসব সম্বন্ধে। এই লার্জ হ্যাড্রন কোলাইডারে এক ধরনের বোসন কণা পাওয়া যায়। মনে করা হয় যে ওই বোসন থেকে বাকি সব বোসন উৎপন্ন হয়েছে, তাকে বলে হিগস বোসন। হিগস বলে এক সায়েন্টিস্ট যিনি এই প্রপোজালটা প্রথম দেন, তার নামে নামকরণটা হয়েছে। এর আর এক নাম গড পার্টিকেল। গড পার্টিকেল বলার কারণ হচ্ছে মনে করা হয় যে হিগস বোসন থেকে বাকি সব বোসন উৎপন্ন হয়েছে, এবং সেই বোসনের প্রভাবেই এই কোয়ার্ক গুলো পরস্পর সংঘবদ্ধ হয়ে প্রোটন নিউট্রন সৃষ্টি করেছে, অর্থাৎ পদার্থ উৎপন্ন হয়েছে। অর্থাৎ সমস্ত পদার্থ সৃষ্টির মূলে হিগস বোসন কণাটা আছে বলে মনে করা হয়। এটা গেল পার্টিকেল ফিজিক্স এর কথা। এইবারে আমরা আসবো প্রোটন নিউট্রন সম্বন্ধে। কিন্তু প্রোটন নিউট্রন সম্বন্ধে ধারণা সবারই কম বেশি আছে যে প্রোটন, মূল বিষয় কি, প্রোটনকে আবিষ্কার করেন, নিউট্রনকে আবিষ্কার করেন, প্রোটনের আধান কত, ভর কত, নিউট্রনের আধান কত, ভর কত, এগুলো তো নোট করলেই ক্লিয়ার হয়ে যাবে, ও সম্বন্ধে তো খুব বেশি কিছু বলার নেই। যে বিষয়গুলো একটু না বলে দিলে বুঝতে অসুবিধা হয়, আমি সেই জায়গাগুলো বলি তাহলে। যেমন প্রথম কথা, ইউনিফাইড অ্যাটমিক মাস, অর্থাৎ পরমাণুর ভর তো খুবই কম হয়, তো ওটা যে এককে মাপা হয় সেই এককটা, সেইটা সম্বন্ধে বলি। পারমাণবিক ভর একক, ইংলিশে অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে এএমইউ। এটা আগে লেখা হতো, এখন এটার নাম করা হয়েছে ইউনিফাইড অ্যাটমিক মাস, বা শুধু ইউ দিয়ে লেখা হয়, মানে সংঘবদ্ধ ভর একক বলা হয়। ইউনিফাইড মাস ইউনিট, সংঘবদ্ধ ভর একক, শুধু ইউ দিয়ে সিম্বলাইজ করা হয়, জিনিসটা একই। তো এক পারমাণবিক ভর একক মানে কতটা ভর, 1 ইউ সমান সমান কতটা ভর, না একটি কার্বন পরমাণুর ভর যা তার 1/12 অংশ, অর্থাৎ 1/12 ইন্টু একটি সি পরমাণুর ভর, এটা হচ্ছে সংখ্যা। তো গণনা করে দেখা যায় যে 1 AMU বা 1 ইউ, এক পারমাণবিক ভর একক বা ইউনিফাইড মাস একক, সংঘবদ্ধ ভর একক, এর মান হচ্ছে কিলোগ্রামে প্রকাশ করলে 9.11 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। ওহো, সরি সরি সরি, আমি ইলেকট্রনের মাস ভুলিয়ে দিচ্ছি। 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, ওটা ইলেকট্রনের ভর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক পারমাণবিক ভর একক, ঠিক আছে। তো এই পারমাণবিক ভর এককের হিসেবে একটা প্রোটনের ভর কত আর একটা নিউট্রনেরই বা ভর কত, এইগুলো একটু মনে রাখার দরকার। দশমিকের পরে অন্তত 3-4 ঘর লেভেল পর্যন্ত মুখস্থ রাখতে হয়, কারণ মানগুলো খুব ছোট। ঠিক আছে, নোটে দিয়ে দিয়েছি আমি, এগুলো বলে দিই একটু। ধরো প্রোটনের ভর যদি আমি জানতে চাই, প্রোটন আর নিউট্রনের ভর দুটোই প্রায় সমান সমান, সামান্য আলাদা।
প্রোটনের ভর তাকে আমরা কি দিয়ে লিখবো? এমপি চিহ্ন দিয়ে লেখা। ভর যদি লিখতে হয় প্রোটন, একটা প্রোটনের ভর, এটা মোটামুটি দশমিকের পরে যদি 4 ঘর পর্যন্ত লেখা হয় তাহলে আসবে 1.0073 আর যদি নিউট্রনের ভর লেখা হয়, একটা নিউট্রনের ভর কত? নিউট্রন হচ্ছে প্রোটনের চেয়ে সামান্য ভারী, পারমাণবিক ভর এককে এর মানটা হবে 1.0087, 4 ঘর পর্যন্ত নিলাম। ভর হচ্ছে অনেক কম। ইলেকট্রনের ভর হয় না, চাইলে একটু ভাগ করে নিজেও করা যায়। মাস অফ ইলেকট্রন, এটা ধরা হয় কি যে প্রোটন আর নিউট্রনের যে ভর তার চেয়ে সামান্য কম, মানে এটা এমপি বাই প্রোটনের ভরের চেয়ে ইলেকট্রনের ভর মনে করা হয় 1837 ভাগের 1 ভাগ, আর নিউট্রনের ভরে 1840 ভাগের 1 ভাগ। একটা রাফ এস্টিমেট। ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের কত ভাগের 1 ভাগ এই মনে রাখা যায়। আর বাদ বাকি তথ্য, ইলেকট্রনের চার্জ মাইনাস ই, প্রোটনের চার্জ প্লাস ই, নিউট্রনের চার্জ নেই, ইলেকট্রন আবিষ্কার করেন যে টমসন, প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টাইন, নিউট্রন আবিষ্কার করেন হচ্ছে জেমস হ্যাডউইক। এগুলো তো মুখস্থ করার বিষয়, পড়া হয়। তাহলে পারমাণবিক ভর এখানে কতটা ভর সেটা জানলাম, আর এর সাপেক্ষে প্রোটন আর নিউট্রন কতটা ভারী সেটা বুঝে গেলাম। নেক্সট, পারমাণবিক ভর একক পরে আমরা যে পরমাণু তার গঠন সংক্ষিপ্ত আকারে এটাকে দেখে নেব। পরমাণুর গঠন সম্বন্ধে বহু মতবাদ প্রচলিত ছিল। প্রথম ডাল্টনের পরমাণুবাদ ছিল, তারপর একে একে রাদারফোর্ডের পরীক্ষা থেকে একটা মত পাওয়া গেছে। বর্তমানে পরমাণু সম্বন্ধে যে দুটো মতবাদ প্রচলিত পরমাণুর গঠন, দুটো মতবাদ মোটামুটি গ্রাহ্য করা হয়। আমরা সেই দুটো পড়লেই হবে আধুনিক মতবাদ। একটা হচ্ছে বোরের তত্ত্ব, নিলস বোরের মতবাদ পরমাণুর গঠন বিষয়। বোরের মতে পরমাণু কি রকম না, একটা নিউক্লিয়াস থাকবে কেন্দ্রে, আর তার চারিদিকে কয়েকটা সুনির্দিষ্ট কক্ষপথে কিছু ইলেকট্রন ঘুরে বেড়াবে। ধরো এরকম দুটো কক্ষ দেখিয়েছি, কোন কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে সে বিষয়েও বোর এবং বারি তারা একটা নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছিলেন। আমরা গঠনটা শুরু থেকে এটা হচ্ছে, এই যে গঠনটা দেখছি এটা হচ্ছে বোরের মতবাদ থেকে আসছে। মাঝখানের এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকবে ই প্লাস এন, বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে। দ্বিতীয় যে মতবাদ সেটা হচ্ছে কোয়ান্টাম মতবাদ। কোয়ান্টাম মতবাদ তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং সর্বজন গ্রাহ্য মত। কোয়ান্টাম মতবাদে এই তত্ত্বে বিশ্বাসই করা হয় না যে ইলেকট্রন গুলোর আলাদা খুঁজে পাওয়া যায়। ব্যাপারটা এরকম, একটা ফ্যান যখন ঘুরতে থাকে, ফ্যানের ব্লেড গুলো কতটা অঞ্চলের মধ্যে ঘুরছে আমরা জানি, কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তে ব্লেড গুলো কোথায় আছে অবস্থান আমরা বলতে পারি না। ইলেকট্রনের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। একে বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে কোয়ান্টাম মতবাদে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হাইজেনবার্গ ওনার আনসার্টেনটি প্রিন্সিপাল, আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি। এই নীতির ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে যে ইলেকট্রনের অবস্থানের পরিবর্তন ডেল্টা এক্স এবং ভরবেগের পরিবর্তন ডেল্টা পি, উনি বলছেন এই গুণফলটা জিরো। এই কথার অর্থ হচ্ছে ডেল্টা এক্স যত বেশি হবে ডেল্টা পি তত ক্ষুদ্র হয়ে যাবে, আর ডেল্টা এক্স যত ক্ষুদ্র হবে ডেল্টা পি তত বড় হবে। কিন্তু জিনিসটার ম্যাথমেটিক্যাল ফর্মের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপারটা কি বোঝানো হচ্ছে সেটা মনে রাখা। তাহলে একবার বলুন ইলেকট্রনের কোনটা, অবস্থান আর ইলেকট্রনের ভরবেগ, হ্যাঁ স্যার এই কোনটা তো কি বলেছি, ক্ষুদ্র করে হবে দিতে পারি, বড় হবে? এই তো
বলছি তো, শেষ হয়নি তো, ও আচ্ছা। লেখাও শেষ হয়নি। এই যে এক্স দিয়ে যদি একটা ইলেকট্রনের অবস্থানকে বোঝানো হয়, আর পি দিয়ে যদি ইলেকট্রনের ভরবেগ বোঝানো হয়, হাইজেনবার্গ বলছেন যে ইলেকট্রন তার অবস্থান যদি সঠিকভাবে আমরা বলতে পারি, তাহলে তার ভরবেগ কত সেটা নির্ণয় করা যাবে না। আবার যদি ইলেকট্রনের ভরবেগটা সঠিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে ইলেকট্রনটার অবস্থান কোথায় সেটা সঠিকভাবে বলা সম্ভব না। এই নীতিটাকে আমরা বলছি আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি। তার মানে ডেল্টা এক্স যত বেশি হবে, ডেল্টা এক্স এর মান বেশি মানে কি, ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে বলা যাবে। ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের পরিবর্তন। ডেল্টা দিয়ে কি পরিবর্তন বোঝায়? একটা ইলেকট্রনের পজিশনের চেয়ে যত বেশি হবে, তার মানে বোঝা যাবে অবস্থান সঠিক বোঝা যাচ্ছে না। একটা ইলেকট্রন এইখানে ছিল, পর মুহূর্তে যদি অনেকটা দূরে চলে যায়, তাহলে অবস্থান সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না। তাহলে ডেল্টা এক্স এর মান বেশি হলে আমরা বলবো যে ইলেকট্রনের অবস্থান সঠিক নয়। হাইজেনবার্গ বলছে তখন ডেল্টা পির মান কম হবে, মানে ভরবেগের পরিবর্তন খুব একটা হবে না, তাহলে ভরবেগ তখন নির্দিষ্ট ভাবে গণনা করা যাবে। এন্ড ভাইস ভার্সা, ডেল্টা এক্স এর মান যদি ছোট হয় তখন ভরবেগের মানটা বেশি হবে। পরিবর্তন মানে কি, অবস্থান যখন সঠিকভাবে মাপতে পারবো তখন ভরবেগ সঠিকভাবে মাপতে পারবো না। ওই ফ্যানের উদাহরণ থেকে যেটা বললাম, ফ্যান যত ধীরে চলবে তার ভরবেগ কম, অবস্থানটা তত নির্দিষ্ট। যত জোরে ঘুরবে তত তার একটা নির্দিষ্ট মুহূর্তে ব্লেডটা কোথায় আছে বলা ততই কঠিন হয়ে পড়বে। ইলেকট্রন গুলো তো অত্যন্ত দ্রুত গতিতে ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, সেই কারণেই ইলেকট্রনের ভরবেগ আর অবস্থান একসঙ্গে সঠিকভাবে নির্ণয় করা যায়। এই হচ্ছে মেন আইডিয়া। ঠিক আছে, হ্যাঁ বলো কি বলবে। কৃষানি শিক্ষা, বলো। না স্যার, হাত লেগে চলে গেছে। ও আচ্ছা, তাহলে ওটাকে লোয়ার করে দাও। তো এই যে কোয়ান্টাম মতবাদ, এখানে কি বলা হচ্ছে না, ইলেকট্রন গুলো ওরকম ভাবে আসলে রৈখিক কোনো গতিপথ বা বৃত্তাকার পথ যেরকম দেখানো হচ্ছে, বোর যেটা ভেবেছিলেন সেরকম ভাবে ঘুরে না। এই মতবাদে বলা হচ্ছে কি না, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো ইলেকট্রন মেঘ তৈরি করে। অর্থাৎ ধরা যাক প্রথম কক্ষের ইলেকট্রন গুলো এরকম একটা অঞ্চলে থাকবে, এটুকু বলা যায়। কোথায় আছে সেটা সঠিকভাবে বলা যাবে না। এই লাল ডটের অঞ্চল যেটা এই একটা অঞ্চল দেখানো হচ্ছে, এই অঞ্চলের মধ্যে কোথাও ইলেকট্রনটা। যেমন একটা ফ্যান ঘোরার সময় আমরা কি বলি, ব্লেডটা কোন অঞ্চলে আছে বলতে পারি, একটা ব্লেড কখন কোথায় আছে সঠিকভাবে বলা যায়। সেখানে ইলেকট্রনের স্পিড তো আরো অনেক বেশি। এটা হচ্ছে ধরো প্রথম, মানে বোর কি বলেছিলেন, কক্ষপথগুলো রৈখিক হবে। বোরের হিসেবে ধরো এটা প্রথম কক্ষপথ কে অরবিট, দ্বিতীয়টা দ্বিতীয় কক্ষপথ এল অরবিট, এরকম। আর এই কোয়ান্টাম তত্ত্বে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে কে অরবিটটা এরকম, আসলে অরবিট বলে কিছু হয়ই না। বোরের তত্ত্বে যেটা অরবিট বা কক্ষের ধারণা ছিল, কোয়ান্টাম তত্ত্বে সেটা পুরোপুরি পাল্টে অরবাইটালের কনসেপ্ট দিয়ে নেওয়া হয়। অরবাইটাল মানে কি, কক্ষ। কক্ষ হচ্ছে একটা অঞ্চল যার মধ্যে ইলেকট্রনকে পাওয়া যেতে পারে। তাহলে এল অরবিট কিরকম, এই যে এল অরবিট বলে কিছু হয় না, এই তত্ত্ব বলছে এল অরবাইটাল একটা কিছু হতে পারে, মানে একটা অঞ্চল, এর বাইরে একটা অঞ্চল থাকবে, এখানে হচ্ছে দ্বিতীয় কক্ষের ইলেকট্রন গুলোকে পাওয়া যাবে, এগুলোর এনার্জি আর একটু বেশি, এগুলোর শক্তি আর একটু বেশি, ব্যাপারটা এইরকম।